আজকের টপিকস এর নাম হচ্ছে হাইগ্রোমিটার। এটা হচ্ছে দশম চ্যাপ্টারের সর্বশেষ টপিকস আর কি। হাইগ্রোমিটার হচ্ছে একটা যন্ত্র, খুব সিম্পল একটা যন্ত্র যেখানে দুইটা থার্মোমিটার থাকে। তার ভিতরে একটা থার্মোমিটার থাকবে নর্মাল অবস্থা, নর্মাল বলতে স্বাভাবিক যেভাবে থাকে, যেভাবে আমরা তাপমাত্রা নির্ণয় করি, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এমনিতে আমরা আমাদের বডি টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটারটা ব্যবহার করি সেটা হচ্ছে ফারেনহাইট ডিগ্রি স্কেলে। তবে এখন যেটা কথা আমরা বলবো বা যে যন্ত্রটা নিয়ে আমরা কাজ করবো সেটা নাম হচ্ছে হাইগ্রোমিটার, এবং সেখানে দুইটা থার্মোমিটার থাকবে যেগুলো সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত থাকে একটা বক্সের মতো অংশে। সেই দুইটা থার্মোমিটারকে বসানো থাকবে। তার ভিতরে একটা থার্মোমিটার থাকবে নরমাল, নরমাল বলতে স্বাভাবিক যে অবস্থায় আমরা রুম টেম্পারেচার নির্ণয় করি সেভাবে একটা থার্মোমিটার থাকবে। আর আরেকটা থার্মোমিটারকে আমরা ভেজা অবস্থা বা আর্দ্র অবস্থায় রাখবো। এই কারণে এই হাইগ্রোমিটারের নামটা আমরা বলি আর্দ্র ও শুষ্ক বাল্ব। বাল্ব বলতে এই যে এখানে নিচে যে অংশটা দিয়ে আমরা তাপমাত্রা নির্ণয় করি। সবাই তো জানো যে থার্মোমিটারের সিলভার কালারের যে ইয়েটা থাকে টিউবের মতো, যেটা মানে এই যে এই অংশটুকু, এটা দিয়েই তো আমরা তাপমাত্রা নির্ণয় করি, তাই না? পুরোটা দিয়ে তো আর কখনো তাপমাত্রা মাপা হয় না, পুরোটা হচ্ছে জাস্ট মেজারমেন্ট করার জন্য বা বোঝার জন্য। কিন্তু তাপমাত্রা আসলে মাপি হচ্ছে আমরা যে সিলভার কালার যে টিউব আকৃতির যে অংশটা, যেটাকে আমরা বাল্ব বলি, ওই বাল্বের অংশটা দিয়ে আমরা তাপমাত্রা নির্ণয় করে থাকি। যাই হোক, এক থাকবে শুষ্ক অবস্থা। শুষ্ক বলতে স্বাভাবিক অবস্থা থাকবে, তার সাথে কোনো ধরনের কোনো কিছু সংস্পর্শ থাকবে না। আর আরেকটা যেই যেটা থাকবে, আমি দ্বিতীয়টাকে এখানে ধরতেছি, সেটা একটু ভেজা অবস্থায় থাকবে। কিভাবে ভেজাবো এবার আমরা তাকে দেখো। সরাসরি পানিতে ডুবাই দিলে হবে না, পানি থাকবে বা লিকুইড থাকবে। সেই লিকুইডটাতে সলতে চেনো সবাই? সলতে যে আমি তোমাদেরকে বুঝাই দিই, বুঝতে পারবো হয়তোবা। প্রদীপ, যে হিন্দুদের কিছু প্রদীপ জ্বালায় না, বা আমরা আগে ছোটবেলায় আলাদিনের চেরাগ নাম শুনছো না, বা বাতি আর কি, কুপি কুপি, ওগুলো চালানোর জন্য একটা কাপড় ব্যবহার করতো না? কাপড় বা সামথিং, যেটাকে আমরা সলতে বলি আর কি। হ্যারিকেনে বেশিরভাগ দেখা যেত। ওরকম একটা সলতে দ্বারা মানে দ্বিতীয় যে থার্মোমিটারটা, সেটা টিউবটাকে আমরা পেঁচিয়ে তারপর সলতের আরেক প্রান্ত আমরা পানিতে ডুবাই দিব। তাইলে সলতের মাধ্যমে পানি এসে ওই টিউবটাকে কি করবে? আর্দ্র অবস্থায় রাখবে অথবা ভেজা অবস্থায় রাখবে। তা কি বুঝতে পারছো? সলতে বলতে তুমি একটা কাপড়ের কথা চিন্তা করো, নরমাল একটা কাপড়। এই কাপড়টা এই পানিটাকে পরিবহন করে এই টিউব বা বাল্বটাকে কি করে দিবে? ভেজা অবস্থায় নিয়ে ভেজা ভেজা রাখবে আর কি। তাহলে আমরা দুইটা থার্মোমিটার পাইলাম। থার্মোমিটার, প্রথম থার্মোমিটারের পার্টকে আমরা ধরলাম θ1, আর দ্বিতীয় থার্মোমিটারের পার্টকে আমরা ধরলাম θ2। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দুইটা দুইটা থার্মোমিটারের তাপমাত্রা কি একই হতে পারবে কখনো? বা যদি একই না হয়, কোনটা বেশি হবে এবং কোনটা কম হবে? θ1 এর বেশি হবে। হ্যাঁ, θ1টা বেশি হবে, কারণ θ1টা হচ্ছে স্বাভাবিক অবস্থা, যেটা আমাদেরকে রুম টেম্পারেচার, যেমন আমরা বলি 25 ডিগ্রি, যেমন আজকে মনে করো 30 ডিগ্রি বা 33 ডিগ্রি সামথিং, এটা আর কি। এটা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ টেম্পারেচার। আর θ2 হচ্ছে ভেজা অবস্থায়। আমরা এমনিতেই জানি, তুমি যখন গোসলখানায় অথবা যখন হাত মুখ ধুতে যাবা, তখন পানিটা তোমার রুম টেম্পারেচার থেকে তুলনামূলক কি থাকে সবসময়? থাকে না? মানে কিছুটা হলেও তো ঠান্ডা লাগে রুম টেম্পারেচার থেকে। জি। এই কারণে যেটা ভেজা অবস্থায় টেম্পারেচারটা আছে সেটা তুলনামূলক কম হবে, আর θ1 সেটা হবে তুলনামূলক বেশি। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসলাম, সেটা হচ্ছে θ1 ইজ গ্রেটার দেন θ2। এটা অলওয়েজ হবে, অলওয়েজ θ1 বড় হবে এবং θ2 ছোট হবে। তাহলে এখানে θ1 দ্বারা আমরা কি নির্দেশ করতেছি? θ1 দ্বারা এখানে নাম এদিকে লিখি, θ1। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। শুষ্ক বাল্ব,
θ1 মানে হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট। এই পার্টগুলো সবসময় ডিগ্রি সেলসিয়াসে তোমাদেরকে দেওয়া থাকবে। এটাকে আরো একটা নাম বলা হয়, যেটাকে আমরা কিছুক্ষণ আগে বলছি, যেটাকে আমরা বায়ুর তাপমাত্রা বলতে পারি বা রুম টেম্পারেচার বলতে পারি। বায়ুর তাপমাত্রা মানে আজকে কত তাপমাত্রা আছে সেটা তুমি θ1 এর মাধ্যমে জানতে পারবা। বায়ুর তাপমাত্রা। আচ্ছা, আর θ2 কে কি বলবো? এটাকে শুষ্ক বলছি তো, θ2 কে আমরা বলবো আর্দ্র অথবা ভেজা। আর্দ্র বাল্ব থার্মোমিটারের পার্ট। তার মানে এই হাইগ্রোমিটারটা তুমি যে কোনো জায়গায় স্থাপন করলে, যে কোনো রুমে অথবা যে কোনো এলাকায় বা যে কোনো স্থানে তুমি স্থাপন করলে সে আমাদেরকে দুইটা পার্ট দেখাবে। একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে θ2। এই দুইটা তাপমাত্রার সাহায্যে আমরা কি করব বা হাইগ্রোমিটারের কাজ কি? হাইগ্রোমিটারের প্রথম কাজ হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্যে আমরা যে কোনো স্থানের শিশিরাঙ্ক নির্ণয় করতে পারবো। মানে আজকে মনে করো আমাদের এই এলাকায় বা চট্টগ্রাম এরিয়াতে শিশিরাঙ্ক কত চাইলে আমরা এই হাইগ্রোমিটারের সাহায্যে বের করতে পারবো। তো এই হাইগ্রোমিটার যন্ত্রটা নিয়ে কাজ করছে বা এই হাইগ্রোমিটার যন্ত্রটা আবিষ্কার করছে বিজ্ঞানী গ্লেইসার। বিজ্ঞানী গ্লেইসার সে এই যন্ত্রটা নিয়ে কাজ করার সময় সে শিশিরাঙ্ক নির্ণয়ের জন্য একটা সূত্র প্রদান করছে আমাদেরকে। গ্লেইসারের মতে শিশিরাঙ্ক কিভাবে বের করব আমি দিয়ে দিচ্ছি। এটার কোনো প্রতিপাদন নাই। θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখানে এটা হচ্ছে শিশিরাঙ্ক, θ1 হচ্ছে উপরে যেটা আমি লিখছি শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। সাথে জি এর সাথে আমরা একটু পরিচিত হবো আলাদাভাবে। এখানে জি মানে কি? এখানে জি মানে হচ্ছে যেহেতু সে একটা ধ্রুবক আনছে বা এই যন্ত্রটা নিয়ে সে কথা বলছে, কাজ করছে, এই কারণে জি কে আমরা বলবো গ্লেইসার কনস্ট্যান্ট বা গ্লেইসারের উৎপাদক বলা হয়। গ্লেইসারের উৎপাদক বলে আর কি, বা ধ্রুবক বলতে পারো। ধ্রুবক বলে না, উৎপাদকই বলে। ডি মানে হচ্ছে গ্লেইসারের উৎপাদক। এখন এটা ধ্রুবক হলেও এর মানের আবার একটা ডিপেন্ডেন্সি আছে। সে θ1 এর মানের সাথে নির্ভরশীল বা θ1 এর উপর নির্ভরশীল। θ1 পরিবর্তন হলে জি এর মানটাও পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেই মানটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। তো তার আগে আমরা একটু বইতে তাপমাত্রার সাথে গ্লেইসারের উৎপাদকের একটা চার্ট দেওয়া আছে। কোনো চার্ট মুখস্থ করতে হবে না, বাট সেই চার্ট থেকে তুমি কি বুঝতে পারো না বুঝতে পারো সেই জিনিসটা আমাদের লাগবে। আমি তোমাদেরকে গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখবা। তাদের ভিতরে রিলেশনটা জাস্ট আমরা দেখবো যে রিলেশনটা কিভাবে হয়, বা সমানুপাতিক আকারে হচ্ছে, একই সাথে হচ্ছে, নাকি কোনো ধরনের অসামঞ্জস্যতা এখানে দেখা যাচ্ছে, ওই জিনিসটা আমরা একটু দেখবো। যদি বই থাকে বই থেকে দেখতে পারো চাইলে সবাই, আর না হলে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি ছবি। একটু সবাই দেখো, আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে ছবিটা দিছি, দেখো পাইছি কিনা। পাইছো সবাই? সবাই কি পাইছো? জি স্যার। 39 ডিগ্রি পর্যন্ত তোমাদেরকে এই মানটা দেওয়া আছে। দেখো শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রা মানি আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। এখন 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়া কি আর কোনো মান নাই? আমরা বলছি যে আছে, বাট এখানে তোমাকে চার্টে দেওয়া হয়নি। তো তোমরা যদি একটু খেয়াল করো দেখো যে 4 ডিগ্রি থেকে যখন শুরু হয়েছে তখন গ্লেসিয়ারের উৎপাদকের মান ছিল সবচেয়ে বেশি 7.82,
আস্তে আস্তে তাপমাত্রা যত বাড়তেছে গ্লেসিয়ারের উৎপাদক কিন্তু বাড়তেছে না, সেটা কি হচ্ছে আবার কমে যাচ্ছে। কমতেছে। জাস্ট এই জিনিসটা তোমার মাথায় রাখলে হবে যে তাপমাত্রার সাথে গ্লেসিয়ারের উৎপাদকের সম্পর্ক হচ্ছে ব্যাপারটা উল্টা। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে গ্লেসিয়ারের উৎপাদকটা রেশিও হিসেবে বা যদি সমানুপাতিক হিসেবে বলি, সমানুপাতিক হিসেবে কখনোই কমে নাই, এমনিতেই কমতেছে। সমানুপাতিক কিন্তু না, বা ব্যস্তানুপাতিক কিন্তু না। তুমি একটু যদি খেয়াল করো, 4 এ হচ্ছে 7, 5 এ হচ্ছে 7, 6 এ আবার 6 হয়ে গেছে, মানে উল্টাপাল্টা ভাবে কমতেছে আর কি। রেশিওটা ওদের সাথে কোনো মিল নেই আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন কি বললাম, একটা হচ্ছে হাইগ্রোমিটার, একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমাদের লক্ষ্য হচ্ছে কি বের করা, শিশিরাঙ্ক বের করা। যে কোনো স্থানে শিশিরাঙ্ক কত আছে সেই যন্ত্রের সাহায্যে আমরা বের করব। যেই যন্ত্রে দুইটা থার্মোমিটার স্থাপন করা থাকে, একটা হচ্ছে শুষ্ক বাল্ব, শুষ্ক বলতে নরমাল, যেভাবে আমরা রুম টেম্পারেচার নির্ণয় করি যে থার্মোমিটারের সাহায্যে, সেটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার বলে। আরেকটা হচ্ছে আর্দ্র। আর্দ্র কেন, তাকে আমরা ভিজিয়ে রাখছি কিছুটা, সরাসরি পানিতে না ভিজিয়ে আমরা সলতে দ্বারা তাকে ভিজাইছি, এর একটা কারণ আছে। এরপর হচ্ছে গ্লেসিয়ার তার সূত্র দিয়েছে শিশিরাঙ্কের, থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইনটু θ1 মাইনাস θ2। তার মানে θ1 θ2 যত মানে তুমি জানো না কেন, সবগুলো তোমাকে ডিগ্রি সেলসিয়াসই দেওয়া থাকবে। তুমি সেখান থেকে শিশিরাঙ্কটা বের করবে ডিগ্রি সেলসিয়াসে। এখন জি এর মান, যেখানে ধ্রুবক আসছে গ্লেসিয়ারের উৎপাদক, জি এর মান ডিপেন্ড করবে আপনার কার উপর, থিটার উপর। অর্থাৎ θ1 এর মান যদি মনে করো যে 31 ডিগ্রি হয়, তাহলে গ্লেসিয়ারের উৎপাদক হবে 1.64। যদি θ1 এর মান পরিবর্তন হয়ে যায়, সাথে সাথে θ1 এর সাথে সাথে জি এর মানটাও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ওই মানটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তাহলে শিশিরাঙ্ক যদি আমরা কোনোভাবে জানি, আর বায়ুর তাপমাত্রা এখানে কে নির্দেশ করতেছে, θ1। তাহলে আগে যখন আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতাম, যদি তোমাদের খেয়াল থাকে, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ, সেখানে স্মল এফ কি নির্দেশ করতো জানি আমাদের, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ। স্মল এফ কি নির্দেশ করতো, শিশিরাঙ্কের সম্মুক্ত বায়ুচাপ। হ্যাঁ, শিশিরাঙ্কে চাপ। শিশিরাঙ্কে চাপ, তো শিশিরাঙ্কটা তো আমাদের আগে জানতে হবে না? তো ওই শিশিরাঙ্কটা জানার জন্য আগে যে অঙ্কগুলো তোমরা করছিলে, একটা দুইটা যে অঙ্কগুলো আমি করাইছিলাম, সেখানে তোমাকে সরাসরি শিশিরাঙ্কের কথা বলে দেওয়া ছিল। এখানে এবার তোমাকে একটা বাড়তি কাজ করতে হবে, সেটা হচ্ছে এবার তোমাকে শিশিরাঙ্ক সরাসরি বলবে না, তোমাকে শিশিরাঙ্কটা আগে নিজে নিজে বের করতে হবে। সেই শিশিরাঙ্কে চাপ বের করব। আবার এফ, স্মল এফ মানে কি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপটা আমরা বের করবো। তো বায়ুর তাপমাত্রা তোমাকে দেওয়া থাকবে, এখানে বায়ুর তাপমাত্রাটা কোনটা হবে, θ1। মনে থাকে যেন θ1 হবে বায়ুর তাপমাত্রা। তো এইভাবে তোমাকে তাপমাত্রা দুটোটা, ওই দুটোটাতে তুমি চাপ বের করবা, তারপর একটা ডিভাইডেড বাই আরেকটা, তাহলে তুমি কি পাবা, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবা। তার মানে এখানেও আমরা আসলে আপেক্ষিক আর্দ্রতাই নির্ণয় করব, তবে কিসের সাহায্যে, হাইগ্রোমিটারের সাহায্যে। কেন, কারণ হাইগ্রোমিটার থেকে প্রথমে আমরা কি বের করে নিয়ে আসতে পারবো চাইলে, শিশিরাঙ্ক। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আবার আগের অঙ্কটাই করব, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাই আমরা নির্ণয় করব। ক্লিয়ার? জি। তাহলে ওখান থেকে আমরা একটা সিম্পল অঙ্ক করি। আগে যে প্রশ্ন দিছিলাম, ওখানে কি একটু প্রশ্ন ছিল? আগে কয়েকটা প্রশ্ন দিছিলাম যে তোমাদেরকে, আচ্ছা না থাকলে আমি দেখি, আমি দিতে পারি কিনা একটা প্রশ্ন। 41 নাম্বার প্রশ্নটা ছিল তোমাদের ওখানে। আগে যে ছবিটা দিছিলাম আর কি, সমস্যা না, দরকার হলে এখন আবার দিচ্ছি আমি। একচল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো। বলতেছে কোনো একদিন শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের, তার মানে আমি যন্ত্রটার নাম কি বলছি, অনলি হাইগ্রোমিটার বলছি, তারা তার সামনে আরো দুইটা টাইটেল লাগাইছে, সেটা হচ্ছে শুষ্ক ও আর্দ্র বাল্ব। আর আমরা তো বললামই যে একটা হাইগ্রোমিটার দুইটা থার্মোমিটার দ্বারাই, একটা হচ্ছে শুষ্ক অবস্থায়, একটা আর্দ্র অবস্থায়, এই কারণে এটার নাম ওইভাবে ইলেবোরেট ভাবে বলছে আর কি, সমস্যা নাই। আচ্ছা, হাইগ্রোমিটারের শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি এবং 12 ডিগ্রি সেলসিয়াস হলে
এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, হলে শিশিরাঙ্ক কত অথবা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। হলে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে ওদেরকে দেখাইতে বলছি। আচ্ছা যাই হোক, এখন এখানে তো তোমাকে সরাসরি বলে দিছে যে শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20 এবং 12 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি না বলতো তোমাকে যে শুষ্ক আর্দ্র বাল্ব কোনো কিছুই না বলে জাস্ট বললো হাইগ্রোমিটারের তাপমাত্রা দুটি 20 ও 12, তাহলে তখন তুমি কোনটাকে কি ধরবা সেটা কি কেউ বলতে পারবা? জি স্যার, থিটা 1 কে ধরবো 20 আর 12 হবে থিটা 2। এখানে একটা জিনিস কারণ মনে থিটা রাখবা, 1 সেটা হচ্ছে সবসময় বড়। হ্যাঁ ঠিক আছে, আমরা উপরে লিখে দিছি, দেখছো প্রথমেই যে থিটা 1টা বড় হবে এবং থিটা 2টা হবে ছোট। তাহলে কোনটা শুষ্ক বাল্বের তাপমাত্রা কোনটা আর্দ্র বাল্বের তাপমাত্রা সেটা তোমাকে প্রশ্নে বলে দেখ, উদ্দীপকে বলে দেখ অথবা না দেখ, তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি সবসময় বড় যে মানটা বা বড় যে তাপমাত্রাটা সেটাকে কি ধরবা? থিটা 1। আর ছোট যে তাপমাত্রাটা সেটাকে তুমি থিটা 2 ধরবা। সেটা যেভাবে বলে দেওয়া থাকে। আমার কথা হচ্ছে এটা যেন মনে থাকে, কখনোই সেটা উল্টাইতে পারবে না, কারণ উল্টাইলে পুরো থিওরিটাই চেঞ্জ হয়ে যাবে। এটা যেন সবার মনে থাকে। আচ্ছা তাহলে 41 বা 41 নাম্বার প্রশ্নটাতে যদি আমরা মানে করি তাহলে দেখো কি আসতেছে। 41 দুইটা তাপমাত্রা আমাকে দেওয়া আছে, থিটা 1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এগুলো কনভার্সন দরকার নাই, ডিগ্রিতে আমরা রাখবো। আর এটা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তো প্রথমটাতে আমাদের কি বলছে, আবার ওই প্রশ্নের শেষে, উদ্দীপকের প্রশ্নের শেষে দেখো তোমাকে মান দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক, গ্লেইসারের উৎপাদক মানে ক্যাপিটাল জি 1.79, এটা তোমাকে দেওয়া আছে, আরো কিছু মান দেওয়া আছে, ওগুলো আমরা পরে যাই। প্রথম প্রশ্নটা বলছে শিশিরাঙ্ক কত। সরাসরি আমরা গ্লেসিয়ার উৎপাদক থেকে গ্লেসিয়ার উৎপাদক ব্যবহার করে শিশিরাঙ্কের যে সূত্রটা পড়ছি সেটা সরাসরি ব্যবহার করবা। থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, থিটা 2 দেওয়া আছে, সবগুলো মান বসাও, দেখো থিটার মান বা শিশিরাঙ্ক কত আসে একটু দেখো। So 5.6 5.68 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আজকে আমাদের শিশিরাঙ্ক, যে যে তাপমাত্রাগুলো আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা শিশিরাঙ্ক পেয়ে গেলাম। পরবর্তীতে আমাদেরকে বলছে যে আপেক্ষিক আর্দ্রতা তাহলে কত হবে। তাহলে আমরা তো জানি যে আপেক্ষিক আর্দ্রতা ক্যাপিটাল আর সমান হচ্ছে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। তাহলে স্মল এফ ছিল শিশিরাঙ্কের তাপমাত্রায়, তাহলে এই তাপমাত্রায় চাপ বের করব। আর ক্যাপিটাল হচ্ছে বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। থিটা 1, তাহলে থিটা 1 এর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রিতে চাপ লাগবে, তাহলে 5.68 ডিগ্রিতে চাপ লাগবে এবং বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রিতে চাপ লাগবে। এগুলো কি প্রশ্নে দেওয়া আছে? জি স্যার। দেখো সরাসরি তোমাদেরকে দেওয়া আছে 20 ডিগ্রি ও 5.68 ডিগ্রি তাপমাত্রায় জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ বা সম্পৃক্ত চাপ আর কি দেওয়া আছে, তুমি জাস্ট মানগুলো বসাবা। তাহলে স্মল এফ এর জায়গায় বসতেছে সরাসরি 6.9, এখানে সরাসরি দেওয়া আছে, কিন্তু এমনি কি সরাসরি দিবে না? সরাসরি দিবে না, তোমাকে বের করে নিয়ে আসতে হবে। আগে যে পদ্ধতিতে আমরা করছিলাম আগের অঙ্কগুলো, ওই পদ্ধতি তোমাকে বের করে নিয়ে আসতে হবে ইনটু 100%। তাহলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবা যে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা কত। দেখো প্রশ্নে মনে হয় উত্তরে দিছে 39.4%, দেখো আসে কিনা তোমাদের। জি স্যার, 39.42%। তাইলে এই যে আপেক্ষিক আর্দ্রতা আসলো কোন একটা স্থানের, এই আপেক্ষিক আর্দ্রতা থেকে আমরা কি ডিসিশন দিতে পারি? দেখি দুই একটা ডিসিশন আমাকে কেউ একজন বলো। প্রথম ডিসিশনটা কি দিতে পারবো? পরিবেশটা কি আর্দ্র অবস্থায় আছে না ভেজা অবস্থায়, সরি আর্দ্র আর ভেজা তো আর্দ্র অবস্থায় আছে না শুষ্ক অবস্থায় আছে? স্যার শুষ্ক অবস্থায় আছে। 50% এর থেকে কম থাকলে কি হয়? শুষ্ক হয়, তার মানে শুষ্ক অবস্থায় আছে পরিবেশ, পরিবেশ শুষ্ক অবস্থায় আছে। তাহলে আমাদের থেকে বা পানির যত উৎস আছে, যেখানে যেখানে পানি পাবে সেখান থেকে সে কি করবে? পানিটাকে নিয়ে যেতে চাইবে।
আচ্ছা, এটা গেল একটা। আর দ্বিতীয় একটা বলো, দ্বিতীয় একটা ডিসিশন বলো দেখি। পরিবেশে মোট যে পরিমাণ ধারণ ক্ষমতা তার 39.4 ভাগ কি আছে, পানি আছে। এইভাবে বলতে পারো চাইলে, সমস্যা নাই, যে দিবে বলো আর কি। তাহলে এখান থেকে আমরা কয়েকটা আপেক্ষিক আর্দ্রতা জানা মানি আমি মোটামুটি পরিবেশ সম্পর্কে আমাদের একটা কি চলে আসবে, ধারণা চলে আসবে। তো এইভাবে তাহলে আগে যে অঙ্কটা তুমি করছিলা যে আপেক্ষিক আর্দ্রতা আমরা কিভাবে নির্ণয় করব, অঙ্কটা হুবহু সেম আছে, কোনো সমস্যা নাই। তাহলে কি হলো, বাড়তি করে আমাকে বাড়তি করে শিশিরাঙ্কটা বের করতে হলো। এখন শিশিরাঙ্কের আমি তোমাদেরকে যে সূত্রটা এখানে দিলাম, এই সূত্রটার ভেতরে θ1 লাগে এবং θ2 লাগে। আর θ1 θ2 পাই আমরা হাইগ্রোমিটার নামক একটা যন্ত্র থেকে। যদি কখনো হাইগ্রোমিটারের কথা উল্লেখ না করে, তাহলে কি আমি চাইলে শিশিরাঙ্কের এই সূত্রটা ব্যবহার করতে পারবো? হাইগ্রোমিটারের কথা যদি আমাদেরকে না বলে প্রশ্নে, তাহলে কি তুমি চাইলে শিশিরাঙ্কের এই সূত্রটা কি ব্যবহার করতে পারবা? সেটা কি লজিক্যাল হবে? না স্যার। কখনোই সেটা লজিক্যাল হবে না। তার কারণ না স্যার। শিশিরাঙ্ক নির্ণয়ের জন্য তোমার দুইটা থিটা লাগবে, আর ওই দুইটা আমরা হাইগ্রোমিটার থেকে পাই। তো এই জিনিসটা একটু খেয়াল করি। অনেকে দেখি কোত্থেকে জানিয়ে সূত্রগুলো নিয়ে আসে নিজের মন মতো করে। একটু লজিক্যাল হওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো এই ছিল আমাদের এই টোটাল চ্যাপ্টারের যে যে ব্যাপারগুলো আমাদের দরকার আর কি। তো আজকে থেকে বা আগামী ক্লাস থেকে আমরা সৃজনশীলে চলে যাব, সরাসরি সৃজনশীল অংশটুকু আমরাতে চলে যাব। যেমন প্রথমেই আমরা যদি একদম সিম্পল ভাবে একটা অঙ্ক দিয়ে শুরু করি আর কি, সেটা হচ্ছে যশোর বোর্ড 2015। আজকে শুরু করে দেই, জাস্ট একটু ধারণা দিই আর কি, দেখি আমরা অঙ্কটা পারি কিনা। আমি ছবি দিচ্ছি গ্রুপে, আর বোর্ড নাম্বার বোর্ডও বলে দিচ্ছি। বোর্ড হচ্ছে যশোর বোর্ড 2015। কলেজ যদি খুলে যায়, আশা করতেছি আর বেশি দিন হয়তো বা থাকবে না যদি করোনা না থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের পড়ালেখার স্পিডটা আবার নিয়ে আসো, যারা যারা একটু স্লো হয়ে গেছিলেন। কারণ তোমরা তো স্টুডেন্টদের কাজ তো শুধু পড়ালেখাই করা, অন্য কোনো কাজ না। আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখো। যশোর বোর্ড 2015, নাম্বার হচ্ছে 8। 8 নাম্বার প্রশ্নটা মেসেঞ্জার গ্রুপে আমি একটা প্রশ্ন দিছি, প্রশ্নটা একটু দেখো। যশোর বোর্ড 2015। এটা কিন্তু হাইগ্রোমিটার নিয়ে বলছে। প্রথমে যদি প্রশ্নের স্টার্ট দেখি আমরা, বলছে একদিন, মানে কোনো একদিন আর কি, শুষ্ক ও সিক্ত, সিক্ত মানে হচ্ছে ভেজা, সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের পাঠ যথাক্রমে 20°C ও 12.8 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। তাহলে আমরা এখান থেকে θ1 এবং θ2 পেয়ে যাব। 20°C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক অর্থাৎ বায়ুর তাপমাত্রায় দেওয়া আছে 1.79। এরপর আমাদেরকে কিছু মান দেওয়া আছে। তাহলে প্রথম আমাদেরকে যে যে ব্যাপারটা লিখছে যে ওই দিনের শিশিরাঙ্ক কত। ওই দিনের শিশিরাঙ্ক কত, শিশিরাঙ্কের সূত্রটা তুমি সরাসরি ব্যবহার করলে তুমি পেয়ে যাবা। এরপরে আপেক্ষিক আর্দ্রতা বের করে ওই দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দাও। মোটামুটি আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যা যা বলছি সব ব্যাপারগুলো এখানে চলে আসছে। প্রথম আসছে শিশিরাঙ্ক বের করবা সূত্র দিয়ে। দ্বিতীয় প্রশ্নটা আপেক্ষিক আর্দ্রতা বের করবা, যেমন ওদের অ্যান্সার আসছে 43.49%। তাহলে 43 কি ভেজা অবস্থায় আছে পরিবেশ, নাকি আর্দ্র শুষ্ক অবস্থায় আছে? শুষ্ক। শুষ্ক। অ্যান্সার লিখে দিছে যে আবহাওয়া শুষ্ক আছে, রৌদ্র উজ্জ্বল। রৌদ্র উজ্জ্বল কিনা সেটা আসলে আমরা জানি না, ওইটা একটা বাড়তি হয়ে গেছে। কারণ আপেক্ষিক আর্দ্রতার সাথে রৌদ্র উজ্জ্বলের কোনো ইয়া নাই, মানে সম্পর্ক নাই আর কি সরাসরি। ওরা এটা কেন লেখছে এটা ওরাই জানে। তুমি শুধু বলবা আবহাওয়া কি আছে, শুষ্ক আছে নাকি ভেজা আছে, তুমি অতটুকু লিখলে হবে, বাড়তি লেখার দরকার নেই। এই অঙ্কটা কি পারবা? চেষ্টা করো। চেষ্টা করে যদি না পারো, তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস থেকে আমরা সৃজনশীলে চলে যাব। তো তখন আমরা পুরো চ্যাপ্টারের যে সৃজনশীল গুলো সেগুলো আমরা করার চেষ্টা করব। ক্লিয়ার? জি স্যার। যশোর বোর্ড 2015 যেটা বলছি সেটা তোমরা একটু চেষ্টা করবা। এখন আমি দুইটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের একটু বলি, সেটা হচ্ছে হাইগ্রোমিটারটা যে আমরা ব্যবহার করি সেটা দিয়ে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। যদি বলো কিভাবে, θ1 এবং θ2 যে দুইটা তাপমাত্রা, তাদের মাঝখানে একটা ডিসটেন্স আছে,
ডিসটেন্স বলতে তাদের তাপমাত্রা একটা ব্যবধান আছে, যেহেতু θ1 হচ্ছে বড় এবং θ2 হচ্ছে কি ছোট। যেমন এই প্রশ্নটার আলোকে, যশোর 2015 আলোকে যদি আমি বলি, θ1 হচ্ছে 20 ডিগ্রি আর θ2 হচ্ছে 12.8 ডিগ্রি, তাহলে তাদের মাঝখানে একটা তাপমাত্রা একটা ডিফারেন্স আছে। তো বলা হয় এই ডিফারেন্সটা যদি খুব দ্রুততার সাথে কমে যায়, মানে তুমি আজকে এটা তোমার বাসায় স্থাপন করে রাখছো, তুমি মনে করো যে সকাল 11টায় গিয়ে দেখলা যে এরকম আছে, তার কিছুক্ষণ পরে দেখলা তাদের এটা কমে গেছে, যে কোনোটা কমতে পারে বা যে কোনোটা বাড়তে পারে, মানে মাঝখানে ডিস্টেন্সটা যদি কমে যায় কোনো কারণে, তাপমাত্রার যে পার্থক্যটা সেটা যদি খুব দ্রুততার সাথে কমে, আমি আবার বলতেছি, θ1 এবং θ2 তাপমাত্রার মধ্যেকার যে পার্থক্যটা, সেই পার্থক্যটা যদি তোমরা চাইলে লিখে রাখতে পারো আমার কথাটা, তাদের পার্থক্যটা যদি খুব দ্রুততার সাথে কমে যায়, তার মানে আজকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আমি আবার বলতেছি, θ1 এবং θ2 তাপমাত্রার তাদের মাঝখানে যে পার্থক্যটা, সেটা যদি দ্রুততার সাথে কমে যায়, তার মানে আজকে ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি ধীরে ধীরে কমে, মানে চেঞ্জ হচ্ছে, কমতেছে, মাঝখানে পার্থক্যটা কমতে হবে, যদি পার্থক্যটা কমে যায়, অর্থাৎ 20 ডিগ্রি কমে যাচ্ছে অথবা 12.8 ডিগ্রি সেটা বেড়ে যাচ্ছে, তাদের মাঝখানে পার্থক্যটা যদি ধীরে ধীরে কমে তুলনামূলক ভাবে, তার মানে আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা আমরা সে হাইগ্রোমিটার থেকে জানতে পারি। কথা কি বুঝতে পারছো আমার? জি স্যার। জি স্যার। এই দুইটা ইম্পর্টেন্ট নোট তুমি কোথাও এক জায়গায় লিখে রাখো, অথবা বইতে হয়তো বা আছে, একটু বইটা যদি পড়ো তাহলে আর একটু ভালো হবে আর কি। তো এই ছিল আমাদের হাইগ্রোমিটার, এই ছিল আমাদের লাস্ট টপিকস, চ্যাপ্টার আমাদের শেষ। আমাদের এখন কাজ হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করা। যদি কেউ পারো বোর্ড কোশ্চেন গুলো দেখার চেষ্টা করো, ওই বোর্ড কোশ্চেন দিয়ে আমরা আগামীকাল থেকে আমরা শুরু করবো আর কি। এর সাথে সাথে বইয়ের পেছনে কিছু দেওয়া আছে, সেগুলো আমরা চেষ্টা করবো। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শুধু ম্যাথ করবো, এই কারণে সবাই একটু প্রিপারেশন নিয়ে রাখি। স্যার এগার ক্লাস থেকে দিয়েন। জি স্যার। ঠিক স্যার আছে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।